শীতের সকালে সকাল 6:30টায় ঘুম থেকে উঠে কিভাবে সমস্ত কাজ একটার পর একটা নিজের হাতে গুছিয়ে নিই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বংমৌরি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বর্তমানে এই চ্যানেলে আমি এখন আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করে থাকি। আজ 29শে ডিসেম্বর, বারটা হচ্ছে রবিবার। সকালবেলা 6:30 নাগাদ ঘুম ভেঙেই লেগে পড়েছি সকাল সকাল কাজকর্মে। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই শুরু করেছিলাম এডিটিংয়ের কিছু কাজ করতে। যেহেতু আজকে থেকে ভিডিও দেওয়া শুরু করেছি তাই ওটা অনেকটাই বাকি ছিল। এই সকালবেলা ঘুম থেকে উঠেই ওটাই আগে সেরে নিয়েছি। প্রতিদিনের যেসব কাজগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঠাকুরের থালা বাসন ধোয়া, ফুল তোলা, স্নান করা, সবটাই সেরে কিন্তু একেবারে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরকে সেবা দেওয়া থেকেই তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করলাম। গাছের ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজাতে খুবই ভালো লাগে, আর চেষ্টা করি পুজোটা একদম ধীরে সুস্থে সম্পন্ন করার জন্য। ফুল দিয়ে সাজানোর পর আমার এই ছোট্ট গোপুসোনাটাকে কত মিষ্টি দেখতে লাগছে না? তবে আমারও যেন তো ভীষণ ইচ্ছা আছে পিতলের গোপুসোনাকে বাড়িতে নিয়ে আসার। তো দেখা যাক গোপাল কবে দিন দেয় সেটার। আর এই দেখো, লক্ষ্মী ঠাকুরকে কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আমরা যখন বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি যাই, আমরাও তো মাথায় ফুল দিই। তাই আমার মাঝে মধ্যে ইচ্ছা করে মা লক্ষ্মী চুলেও এরকমভাবে ফুল লাগিয়ে দিতে। এরপর নিচে এসে খাওয়া দাওয়া সেরে লেগে পড়েছি রান্নার কাজে। আজ যেহেতু রবিবার তাই চিকেন হবে, তার সাথে আর একটা তরকারিও রাখতে হবে। এখানে আমি উচ্ছে দিয়ে একটা তরকারি করে নেব। উচ্ছে, কাঁচকলা, আলু, গাজর, বেগুন, বড়ি দিয়ে তরকারি করব। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে এখানে উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলো একটু ভালোভাবে ভেজে নেব। উচ্ছেগুলো ভালোভাবে ভাজা হচ্ছে, আর ওদিকে আমি এখন মাংসটাকে ভালো করে ধুয়ে নিই। মাংসটা তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি কারণ কিছুক্ষণের জন্য মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো। যতক্ষণ ম্যারিনেশন করা থাকবে ততক্ষণে আমার এই তরকারিটাও হয়ে আসবে। সেই কারণে এই মাংসটা দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি। উচ্ছেগুলো ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিলাম। এবার বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। শুধু বেগুনটা আমি কিছুক্ষণ পরে দেবো। এগুলো একটু ভালোভাবে ভাজা হোক। তবে কিন্তু আমি কড়াইতে আর তেল দিইনি, সেই উচ্ছে ভাজার সময় যেটুকু তেল দিয়েছিলাম। চেষ্টা করি যতটা কম তেলে রান্না করা যায় আর কি। তো একটু ভালো মতন ভাজা ভাজা করে নেব, তারপর কিন্তু এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। খুব অনেক ভাজার দরকার নেই, হালকা ফুলকা ভাজা হলেই কিন্তু এটা হয়ে যাবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর দেবো তার সাথে পরিমাণ মতো লবণ এবং হলুদ। লবণটা কিন্তু একদমই পরিমাণ মতো এখনই দিয়ে দিচ্ছি, যতটা ঝোলের জন্য প্রয়োজন। পরে আর লবণ অ্যাড করবো না। আর একটা জিনিস আমি তোমাদের বলতে বা দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে সেদ্ধ হওয়ার সময় আমি একটু সর্ষে বেটে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো সেটার আমার ভিডিওটা করা হয়নি। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, ওটা এক জায়গায় নামিয়ে নিয়েছি। আর এখন দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। একদিকে কড়াইতে করব মাংসের জন্য, আলুগুলো ভালো করে ভেজে নেব। এখনকার আলু তো সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তো সেই কারণে আস্তে আস্তে আলুটা ওদিকে ভাজা হতে থাক, আর এদিকে চটপট আমি বড়িগুলো কড়াইতে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। বড়ি ভাজার সময় যেটুকু তেল দিয়েছিলাম সবটাই বড়িতে টেনে নিয়েছে। তারপর আবার একটু তেল কড়াইতে অ্যাড করেছি। আর এবার দেব সামান্য 5 ফোড়ন।
সাথে একটা তেজপাতা ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব, তারপর দিয়ে দেবো মশলাটা। মশলার মধ্যে আমি দিয়েছি সামান্য আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ রাঁধুনি বেটে দিয়েছি। রাঁধুনির গন্ধটা ভীষণ সুন্দর হয় কোনো ঝোল জাতীয় তরকারি বা এই ধরনের রান্নাগুলোতে রাঁধুনি দিলে খুবই সুন্দর একটা টেস্ট আসে, সেই কারণে আমি এটাতে রাঁধুনি দিয়েছি। এবার মশলাটা দেওয়ার পর ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমি সিদ্ধ করা সমস্ত সবজি এর মধ্যে ঢেলে দিলাম। আর বিশেষ কোনো কাজ এটাতে নেই। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর মতো ফুটতে দিতে হবে অনেকক্ষণের জন্য। যত ভালোভাবে তরকারি ফোটানো হবে আর মশলা জাতীয় জিনিসগুলি যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু তরকারির স্বাদ ভালো হয়। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে সব তুলে নিয়েছি। এবার মাংসটার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। চিনিটা ভালো মতন ক্যারামেল হয়ে গেলে তার মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে আর একটা তেজপাতা। গোটা গরম মশলার সুন্দর গন্ধ আসলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং সাথে দেব কয়েকটা কাঁচা চেরা লঙ্কা। এখানে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, আমি তার মধ্যে কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিচ্ছি। ক্যাপসিকামগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ক্যাপসিকাম কুচি মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো। আমি ছোটো ছোটো দুটো টমেটো নিয়েছিলাম আর এরপরেই টমেটো অ্যাড করার পরেই আমি দিয়ে দেবো লবণ। লবণটা ভীষণ বুঝে শুনে দেবো, কারণ আলু ভাজার সময় লবণ দেওয়া আছে, চিকেন ম্যারিনেশনের সময় লবণ দেওয়া আছে। খুব সামান্য পরিমাণ লবণই এখানে অ্যাড করলাম। সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে, টমেটোও গলে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব আদা বাটা, রসুন বাটা আর কাঁচা জিরে বাটা। এভাবে সুন্দর মতন করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমি কিন্তু মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো। এখন আমি অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে মাংসের রঙটা খুব সুন্দর লাল টকটকে আসে। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ, 1 চামচ মতো ধনে গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে মশলাটাকে এবার আবারও অনেকক্ষণ ধরে সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা আমার ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি নুন, হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মোটামুটি 30 মিনিট মতন। মাংসটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে রেখে চলো এবার চট করে ঘুরে আসি ছাদ থেকে। সকালবেলা কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই ছাদে মেলে দিতে হবে। আর তার সাথে ছাদে কিছু ফ্রেশ ধনেপাতা হয়ে আছে, সেগুলোও নিয়ে আসবো মাংসতে দেওয়ার জন্য। এখনকার আলুগুলো যেহেতু সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে, তাই মাংসর মধ্যে আমি প্রথম দিকেই আলুটা দিয়ে দিলাম। মাংস কষতে কষতে নরম হয়ে যাবে, তার সাথে আলুগুলোও আশা করি নরম হয়ে যাবে। আর এই যে এই ধনেপাতাগুলি আমি ছাদ থেকে তুলে নিয়ে আসলাম বিনা সারে, মানে অর্গানিক যাকে বলে, একেবারে পুরোপুরি টাটকা ফ্রেশ ধনেপাতা আমাদের ছাদে হয়েছে। আর এই সসপ্যানটায় আমি জল গরম করব, তার আগে কিছুটা পরিমাণ কসুরি মেথি রোস্ট করে নিলাম। রোস্ট করে
কষা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়েই কিন্তু কষাবো আস্তে আস্তে। আর সসপ্যানটায় জল গরমও বসিয়ে দিয়েছি, মাংসতে ঝোলের জন্য গরম জল ব্যবহার করবো এখানে আমি। ভিডিওটা দেখতে দেখতে তোমরা যারা এতক্ষণ আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর কোনো অংশ যদি এতটুকু তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রতিদিনের ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে কিন্তু একেবারে ভুলো না। মাংস আমার কষানো পুরোপুরি কমপ্লিট, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছিল। এবার আমি মাংসের মধ্যে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য মাংসটা ঢাকা দিয়ে রেখে দেব। মাংস একেবারে রেডি হয়ে গেছে, ধনেপাতা দিয়ে আমি মাংসটাকে গার্নিশ করে নিচ্ছি। রান্না তো আমরা প্রত্যেকেই করি, তবে প্রত্যেকের রান্নার ধরন এক এক রকম। আমার রান্না মানে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর এখন হচ্ছে বিকেলবেলা, খাওয়া দাওয়া করে কিন্তু একেবারেই শুয়ে বা বসে থাকিনি, একটা নতুন কাজ করছি। তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো আমি কি কাজ করছি। আর এখন চলে এসেছি গাছগুলোয় জল দিতে। আগে বালতি করেই এত গাছে জল দিতাম, ভীষণই কষ্ট হয়ে যেত প্রতিটা গাছে জল দিতে। তো আমি খুব বিরক্ত বোধ করতাম মাঝে মধ্যে। যেহেতু ঘরে এই পাইপটা ছিল তাই এখন পাইপ দিয়ে জল দিয়ে নিচ্ছি সমস্ত গাছগুলোয়। এর ফলে আমার কাজটা অনেকটা কমে গেছে। আর এদিকে এখন চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনিতে তো আর পাইপটা নিয়ে আসা সম্ভব নয়, এখানে কিন্তু ওই হাতে করেই বালতি করেই জল দিতে হবে। তো তবুও ঠিক আছে, অল্প গাছ আর ছাদে তো অনেক গাছ আছে, সব গাছে যদি হাতে করে জল দিতে হয় তবে অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়। জল দেওয়ার সময় খেয়াল করলাম এই গাছটার মধ্যে অনেকটা পরিমাণ পোকা লেগে গেছে, তাই গাছটাকে সাইড করে দিলাম যাতে অন্য গাছেও পোকারা আক্রমণ না করে। আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সকলেই হাসি খুশি থেকো।